হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পটির যে ধারাবাহিক আলোচনা চলছে, আজ তার দ্বিতীয় পর্ব। এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য। গল্পের প্রথম অংশে কি ঘটেছিল, অর্থাৎ প্রথম পর্বে আমরা যতটুকু অংশ পাঠ করেছিলাম সেইটুকু খুব সংক্ষেপে একটু জেনে নেব গল্পের ধারাবাহিকতা রক্ষার জন্যে। এই গল্পটি মধ্যম পুরুষে রচিত। গল্পের কথকই গল্পের নায়ক। একদা এক অভিনব মৎস্য শিকারের লোভে কথক তার দুই বন্ধুকে নিয়ে মহানগর থেকে 30 মাইল দূরে একটি জঙ্গলাকীর্ণ দুর্গম পথে যাত্রা করবেন, খুব ছোট্ট একটি গরুর গাড়িতে চেপে। সেই যাত্রাপথেই ক্ষীণ চাঁদের আবছা আলোয় তারা দেখেছিলেন কিছু ভাঙা অট্টালিকা ও মন্দিরের ধ্বংসাবশেষ। অমন আলো আঁধারি রোমাঞ্চকর পরিবেশে এই ধ্বংসাবশেষকে মনে হয়েছিল যেন প্রাচীন সভ্যতার কোনো ইতিহাসের সাক্ষী। এই পর্যন্তই আমরা আগের দিন পড়েছিলাম। দেখো, তোমাদের বইয়ে 7 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ প্যারা পর্যন্ত পড়ে প্রথম পর্ব সমাপ্ত হয়েছিল। আজকে 8 নম্বর পাতা থেকে শুরু করব। তার আগে বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় এই আলোচনাগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছি আজকের আলোচনায়। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে, এই যে একটা জলজ্যান্ত কর্মব্যস্ত নগরী থেকে এমন জনহীন দুর্গম একটি জায়গায় কথকেরা যাত্রা করছেন এবং সেই কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় ওই যে সব প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ দেখছেন, যাকে ওই রকম পরিবেশে প্রাচীন ইতিহাসের সাক্ষী বলে মনে হয়েছে। স্বাভাবিকভাবেই অনুভূতিপ্রবণ মানুষের মনে একটা উত্তেজনার সৃষ্টি হবে, যা কথকের ক্ষেত্রেও হয়েছিল। তিনি সারা শরীরে শিহরণ অনুভব করেছিলেন। তার মনে হয়েছিল সামনে যেন অতীতের কোনো দরজা খুলে যাচ্ছে। এই যে শব্দগুলি ব্যবহার করেছেন, দেখো, নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। ওই যে একটা অদ্ভুত নিস্তব্ধ নির্জন পরিবেশ এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় আবছাভাবে সবকিছু দেখা যাচ্ছে। একটা জঙ্গলাকীর্ণ রাস্তা, তার মাঝে বিশাল সব অট্টালিকার ধ্বংসাবশেষ। এই একটা রহস্যময় পরিবেশকে বোঝাতেই এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। সময় স্তব্ধ হয়ে রয়েছে, ফলে রাত তখন কটা তা তাদের আর বোঝার উপায় নেই। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতিক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। এরপরে 2-3টে মোড় ঘুরে তারা তাদের গন্তব্যে এসে পৌঁছবেন। ওই রকম সংকীর্ণ গাড়িটিতে 3 জনে মিলে এতক্ষণ কোনো রকমে বসেছিলেন, ফলে তাদের হাত পাগুলো একেবারে আড়ষ্ট হয়ে গেছে। সেগুলিকে কোনো রকমে এক জায়গায়
এনে মানে যথাস্থানে রেখে গাড়ি থেকে তারা নামবেন। একটা কটু গন্ধ তাদের অভ্যর্থনা করছে, বুঝতে পারবেন সামনেই যে পানা পচা পুকুরটি রয়েছে সেখান থেকে আসছে, এবং তার পাশে একটা বিশালায়তন জীর্ণ অট্টালিকা রয়েছে। যেরকম ধ্বংসাবশেষের চিহ্ন একটু আগে তারা দেখে এসেছেন, এই বাড়িটিও প্রায় তাদেরই সমগোত্রীয়, তবে সেটি এখনো দাঁড়িয়ে আছে। এই যে বলছেন চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে, আসলে কোটর মানে হচ্ছে গর্ত। চোখ তুলে নিলে যেমন ওই মুখের মধ্যে একটা গর্ত দেখা যাবে, তেমনই যেন ওই বাড়ির জানালার পাল্লাগুলো না থাকা এবং অন্ধকার পুরো পরিবেশটা, ওই জানালার যে ফাঁকা জায়গাটুকু সেটাকে মনে হচ্ছে চক্ষুহীন কোটরের মতো। তারপরে দেখো এই যে বলছেন নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। চাঁদের উল্টো দিকে বাড়িটা দাঁড়িয়ে আছে বলে কি কথা বলছেন? আসলে তা নয়। এই যে নবোদিত চাঁদের বিরুদ্ধে, কৃষ্ণপক্ষের চাঁদ একটু একটু করে যখন পূর্ণতার দিকে এগোচ্ছে, তখন অপরদিকে এই বাড়িটি ধ্বংসের দিকে এগোচ্ছে। সেই জন্য এই দুইয়ের বৈপরীত্য বোঝাতে এখানে এই নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো বাড়িটি দাঁড়িয়ে আছে কথাটি ব্যবহার করেছেন। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরের ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো আগে কেউ কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। এই যে পুরো বর্ণনাটা একটি জরাজীর্ণ বহুদিনের পরিত্যক্ত বাড়ির ঘরগুলোর কি অবস্থা হতে পারে তারই একটি ছবি এঁকেছেন, এবং ঘরটি হয়তো তারা আসবেন বলে কেউ পরিষ্কারের চেষ্টা করেছিল, তাতে যে বিশেষ লাভ হয়নি তা এর বর্ণনা থেকেই বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে একদিকে দেওয়ালের সব পলেস্তারা খসে পড়ছে, ঘরের মধ্যে বাদুড় রয়েছে ইত্যাদি সব চিত্র এঁকেছেন। তেলেনাপোতা আবিষ্কারের জন্যে আপনার দুটি বন্ধুর একজন পানরসিক ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমের শতরঞ্চির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করবেন, অপরজন পানপাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। এই যে বারবার বলছেন তেলেনাপোতা আবিষ্কার, এই জিনিসগুলি তো সবই আগে থেকে রয়েছে, তাহলে আবিষ্কার কেন? আসলে যেন চলমান পৃথিবী থেকে এই জায়গাটি এতটাই বিচ্ছিন্ন হয়ে রয়েছে, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, এবং যে জায়গাটিতে এসে যেন যেমন এই জায়গাটিকে তারা আবিষ্কার করছেন, তেমনই নতুন করে যেন লেখকেরও নিজের ভেতরের দরজা খুলে যাচ্ছে, তিনিও ভাবুক কল্পনাপ্রবণ হয়ে পড়ছেন, এবং সেটা হওয়ার জন্যে তার একা হওয়া, এই যে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছেন লেখক, সেজন্যেও দরকার ছিল তার একা হওয়ার। তাই তার যে দুজন বন্ধু তারা দুই ভিন্ন কারণে প্রায় অচেতন হয়ে রয়েছেন, যেটা এখানে গল্পের খাতিরে অত্যন্ত প্রয়োজন ছিল। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন, তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্যে টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। লেখক
এই যে এরকম একটি রহস্যময় একটি অত্যন্ত সিরিয়াস গল্পের মধ্যেও দেখো কিভাবে একটা কৌতুকের আবহ রচনা করেছেন। এই যে রাত্রিবেলায় স্বাভাবিকভাবেই বহুদিন বাদে এখানে মানুষের অস্তিত্বের সন্ধান পেয়ে এলাকার সমস্ত মশা তাদের ছেঁকে ধরেছে, সেটাকে বলছেন তারা রহস্যময় বেতার সংকেতে খবর পেয়েছেন। আবার বলছেন যে তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ পাতাতে এসেছে। শোণিত পাতাটির অর্থ রক্ত। মশারা যেহেতু মানুষের রক্ত চুষে খায়, তাই একটু কৌতুক করে বলছেন মশারা যেন তাদের সঙ্গে রক্তের সম্পর্ক স্থাপন করতে এসেছে। যদি বিচক্ষণ হয় তাহলে বোঝা যাবে যে সেই মশাগুলি আসলে অ্যানোফিলিস মশা, যা ম্যালেরিয়া রোগের বাহক। ওই প্রচণ্ড ভাদ্র মাসের ভ্যাপসা গরমে দুই বন্ধু যখন অচেতন, তখন ধীরে ধীরে একটি টর্চ নিয়ে বাড়িটির ছাদে ওঠার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে, তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। এমনই একটি ভগ্ন দশাগ্রস্ত বাড়ির তো সিঁড়িও ওরকমই হবে বলাই বাহুল্য, এবং ছাদে গিয়েও দেখবেন তারও একই অবস্থা, বরং ছাদের ফাটলে ফাটলে সেই অরণ্যের পঞ্চম বাহিনী অর্থাৎ গাছপালা গজিয়ে গিয়ে একেবারে বাড়িটিকে আরো ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। কিন্তু তবুও লেখক যে তখন একটা আবেশের মধ্যে রয়েছেন, তার এই কল্পনাপ্রবণ মন এরকম একটা আধিভৌতিক রহস্যময় পরিবেশে কেমন যেন একটা স্বপ্নের ঘুরে চলে গেছেন। তার মনে হচ্ছে সেই ছোটবেলার রূপকথায় পড়া কোনো রাজকুমারী যেন এখানে রূপোর কাঠি সোনার কাঠি পাশে নিয়ে তন্দ্রায় অচেতন। আর দেখো এরকম একটি ভগ্নদশাপ্রাপ্ত জায়গা, এমন বিপদসংকুল বলা যায় পরিবেশ, এরকম রাতের আলো সম্পূর্ণ একা, তিনি কিন্তু ভয় পাচ্ছেন না, বরং সমস্ত পরিবেশটা তার কেমন একটা অপরূপ মোহময় বলে মনে হচ্ছে, যা আসলে এমন একটি গল্পের নায়ক হওয়ার উপযুক্ত। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই, আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। কথক যখন এমনই একজন বন্দিনী রাজকুমারীর কথা ভাবছেন, তখনই তার সেই ছাদ থেকে দেখা যাচ্ছে আরেকটি ওরকম ভগ্নদশাপ্রাপ্ত জরাজীর্ণ অট্টালিকা, যেটাকে পরিত্যক্ত বলেই মনে হয়েছিল। তারই একটি জানালায় একটা ক্ষীণ আলোর রেখা এবং সেখানে একটি ছায়া মূর্তি তিনি দেখতে পাবেন, যেন তার মনের ওই কল্পনাটাই বাস্তবে এসে ধরা দেবে। কিন্তু এই যে বলা হচ্ছে এই বাতায়নবর্তিনী, বাতায়ন মানে হচ্ছে জানালা, অর্থাৎ ওই জানালার ধারে যিনি ওই আলোর রেখার সামনে দাঁড়িয়েছেন তাকে বোঝাতেই এই কথাটি ব্যবহার করা হয়েছে। কিন্তু এই যে দৃশ্যটি এটি খুব ক্ষণস্থায়ী, খুব সামান্য সময়ের জন্যই চোখে পড়বে। তাই এই দৃশ্যটি যেন তার কাছে একটা বাস্তব অবাস্তবের মাঝামাঝি কিছু, যেন মনে হবে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠেছিল। বুদবুদ যেমন একদম ক্ষণিকের জন্য উঠেই আবার মিলিয়ে যায়, এই দৃশ্যটিও তেমনই অতি
ক্ষণিকের জন্যে তার চোখের সামনে ভেসে উঠে আবার মিলিয়ে যাবে। তার মনেই হবে না যে বাস্তবে এটা তিনি দেখেছিলেন। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রের দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। এরপর তিনি নিচে নেমে এসে ঘুমিয়ে পড়বেন এবং অবাক হয়ে দেখবেন যে আগের দিন মনে হয়েছিল যে জায়গাটিকে, যেখানে অন্ধকার কখনো মুছে যায় না, যেখানে রাত কখনো শেষ হয় না, সেই অন্ধকারের দেশেও ভোর হয় এবং পাখির কলকাকলিতে সেই জায়গাটি মুখর হয়ে ওঠে। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুঁড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এই যে লেখক বলছেন আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না, সেটা যেন পাঠককেও মনে করিয়ে দেওয়া যে সেই যে শুরুতে বলেছিলেন যে কথক মৎস্য শিকারী, সেটাই আবার আমাদের মনে পড়ে যাবে। তিনি এই মৎস্য শিকারের উদ্দেশ্যেই এসেছিলেন এবং এই ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য এখানেও একটু কৌতুকের ছোঁয়া রয়েছে। তিনি সেই পানাপুকুরের শ্যাওলা ধরা ভাঙা ঘাটে গিয়ে মাছ শিকারের জন্য অধীর আগ্রহে বসবেন। বেলা বাড়বে। ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যেই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। এই অংশে, এই গ্রামের এই নির্জন পুকুর পাড়ে কথকের মাছ শিকারের একটি অসাধারণ বর্ণনা পেলাম। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। দীর্ঘক্ষণ এইভাবে বসে থাকার পরে হঠাৎ করে জলের শব্দে তিনি চমকে উঠবেন এবং নিথর জলে ঢেউ উঠেছে দেখে তিনি ঘাড় ফিরিয়ে দেখবেন যে একটি ঝকঝকে পিতলের কলসিতে একটি মেয়ে জল ভরতে এসেছে। মেয়েটির বর্ণনাটি খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ। দেখো, বলছেন মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। কোনো অচেনা পুরুষকে দেখে একটি গ্রামের মেয়ের যে একটা স্বাভাবিক আড়ষ্ট হয়ে যাওয়া, স্বাভাবিক একটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকানো বা নিজেকে আড়াল করার চেষ্টা, সেটা কিন্তু এই মেয়েটির মধ্যে নেই, যেটা একটু অন্যদের থেকে তাকে আলাদা করে দিয়েছে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। অসাধারণ লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন, অবশ্যই আন্ডারলাইন করবে। প্রশ্নোত্তর লেখানোর সময় এই মেয়েটির চরিত্র বৈশিষ্ট্য যদি লিখতে হয় তখন কিন্তু এই লাইনগুলো কাজে লাগবে। মেয়েটি কেমন, তাকে দেখে প্রথম দর্শনেই কি মনে হচ্ছে? প্রথম দর্শনে তো একটা আমরা যাকে বলি ইমপ্রেশন তৈরি হয়। এই মেয়েটিকে দেখে যেটা কথকের মনে হবে, তার মুখে একটা অদ্ভুত শান্ত করুণ গাম্ভীর্য রয়েছে, যে গাম্ভীর্য একটা পোড় খাওয়া মানুষের হতে পারে। জীবনের অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যে মানুষ যাবে তার মুখেই অমন একটা করুণ শান্ত গাম্ভীর্য ফুটে উঠতে পারে। তার ওই অপুষ্ট শরীরে কৈশোর যেন আটকে আছে, অর্থাৎ
শরীর যে যৌবনের তেজ নিয়ে, যৌবনের উদ্দীপনা দিয়ে নিয়ে ধরা দেয়, সেটা যেন এই মেয়েটির ক্ষেত্রে হতে পারেনি। তার শরীরের বয়স যেন কৈশোরেই আটকে আছে, যদিও তার মুখে গভীর করুণ অভিজ্ঞতার ছাপ কথক স্পষ্ট দেখতে পেয়েছেন। এখানেই আমাদের দ্বিতীয় পর্বের সমাপ্তি হলো। এই যে নারীর দেখা পেলেন কথক, তার পরিচয় কি, তিনি আদৌ মাছ ধরায় সফল হলেন কিনা, বা এর পরবর্তী অংশে কি কি ঘটনা ঘটল, কি চমক অপেক্ষা করে আছে পাঠকদের জন্যে, তা আমরা জানব এই গল্পের তৃতীয় তথা শেষ পর্বে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।